হাই ফ্রেন্ডস, দিস ইজ বানি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য একটা দারুণ টপিক নিয়ে এসেছি। দেখো, ডিরেকশন বোঝাতে আমরা কখন কোন প্রিপোজিশনের ব্যবহার করতে পারি, এটা নিয়ে আমরা প্রায় কনফিউজড হয়ে যায়। কখন সেন্টেন্সে আমরা ইনটু ব্যবহার করব, কখন আবার অন টু এর ব্যবহার করব, এটা নিয়ে আমরা কনফিউজড হয়ে যায়। কখন আমাদের টু এর ব্যবহার করা উচিত আর কখন আমাদের টুয়ার্ডস এর ব্যবহার করা উচিত। এরকম অনেক কনফিউজিং প্রিপোজিশন রয়েছে যেগুলোর সঠিক ব্যবহার আমাদের জানা দরকার। তা না হলে আমরা সেন্টেন্স তৈরি করতে গিয়ে বারবার ভুল করব। আজকে আমরা এরকমই কিছু প্রিপোজিশন দেখব। সেন্টেন্সে এগুলোকে ঠিক কোন অর্থে ব্যবহার করা হয়, কোন ক্ষেত্রে আমরা কোন প্রিপোজিশনটার ব্যবহার করতে পারি। তো প্রত্যেকটা প্রিপোজিশনকে খুব মন দিয়ে বোঝার চেষ্টা করো। আজকের ভিডিওটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই ফ্রুটফুল হতে চলেছে। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যারা চ্যানেলে নতুন অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো তারা প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করবো তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। সবার আগে আমরা যে প্রিপোজিশনটা দেখবো সেটা হলো আউট অফ। আমরা সেন্টেন্সে আউট অফ এর ব্যবহার কখন করি? দেখো, আউট অফ এর অর্থ হলো ভেতর থেকে বাইরে আসা, অর্থাৎ কোনো একটা আটকানো জায়গা থেকে বাইরে বেরিয়ে আসা। অর্থাৎ আউট অফ এর ব্যবহার আমরা সেন্টেন্সে তখন করি যখন আমরা অর্থ করি ভেতর থেকে বাইরে বেরিয়ে আসা, অর্থাৎ কোনো একটা আটকানো জায়গা থেকে বাইরে বেরিয়ে আসা। সেন্টেন্স দেখো, তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। সে ঘর থেকে বেরিয়ে এসেছিল, দ্যাট মিনস সে ঘর থেকে বাইরে বেরিয়ে এসেছিল। হি কেম আউট অফ দ্য রুম। হি কেম আউট অফ দ্য রুম। একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি বিড়ালটা বাক্সটা থেকে লাফিয়ে বেরিয়ে এসেছিল, সেন্টেন্সে কি হবে? দ্য ক্যাট জাম্পড আউট অফ দ্য বক্স। দ্য ক্যাট জাম্পড আউট অফ দ্য বক্স। লাফিয়ে বেরিয়ে আসার অর্থে আমরা জাম্পড এর ব্যবহার করেছি। যেহেতু সেন্টেন্সটা পাস্ট টেন্সে রয়েছে সেহেতু আমরা জাম্পের জায়গায় জাম্পড এর ব্যবহার করেছি। দ্য ক্যাট জাম্পড আউট অফ দ্য বক্স, অর্থাৎ এখানে আমরা অর্থ করছি একটা আটকানো জায়গা থেকে বেরিয়ে আসা। দেখো, বক্স কোনো বাক্স একটা আটকানো জায়গা যেটার মধ্যে বিড়ালটা ছিল আর সেটা থেকে বাইরে বেরিয়ে এসেছে, এরকম অর্থে আমরা আউট অফ এর ব্যবহার করছি। আমরা প্রায় বলে থাকি পাখিটা খাঁচা থেকে উড়ে গিয়েছিল। দ্য বার্ড ফ্লিউ আউট অফ দ্য কেজ। দ্য বার্ড ফ্লিউ আউট অফ দ্য কেজ। দেখো, এখানেও কিন্তু আমরা আউট অফ এর ব্যবহার করছি। আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি জল থেকে বেরিয়ে আসো, দেখো জলটা কোথায় আছে? একটা আটকানো জায়গার মধ্যেই জলটা রয়েছে আর কেউ সেটার মধ্যেই রয়েছে আর সেখান থেকে আমি বেরিয়ে আসতে বলছি। তো জল থেকে বেরিয়ে আসো, দ্যাট মিনস পুকুরটা থেকে বেরিয়ে আসো বা সুইমিং পুলটা থেকে বেরিয়ে আসো, এরকম অর্থে আমরা এখানে আউট অফ এর ব্যবহার করব। অর্থাৎ একটা জায়গা থেকে, একটা আটকানো জায়গা থেকে বেরিয়ে আসার কথা বলছি। তো সেন্টেন্সটা কি হবে? কাম আউট অফ দ্য ওয়াটার। কাম আউট অফ দ্য ওয়াটার। এখানে আমরা বলবো না কাম আউট ফ্রম দ্য ওয়াটার, না। দেখো, এখানে আমরা ফ্রম এর ব্যবহার করব না, আমরা এখানে আউট অফ এর ব্যবহার করব। বা আমরা এটাও বলবো না কাম ফ্রম দ্য ওয়াটার, তাহলেও কিন্তু সেন্টেন্সটা ভুল। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা এখানে আউট অফ এর ব্যবহার কিভাবে করছি আর এখানে আউট ও এফ অফ এর ব্যবহার করি। এখানে আমরা কখনোই আউট ও ডাবল এফ অফ এর ব্যবহার সেন্টেন্সে করব না। তো আমার মনে হয় আউট অফ এর ব্যবহারটা তোমরা বুঝতে পারলে। এবার আমরা দেখবো অন টু এর ব্যবহার। সেন্টেন্সে আমরা অন টু কে কোন ক্ষেত্রে ব্যবহার করতে পারি? দেখো, অন টু হলো একটা প্রিপোজিশন। সেন্টেন্সে আমরা অন টু কে তখন ব্যবহার করি যখন আমরা অর্থ করি নিচ থেকে কোনো কিছু বা কেউ ওপরে গিয়ে ল্যান্ড করেছে, কোনো কিছুর ওপরে গিয়ে ল্যান্ড করেছে, এরকম অর্থে আমরা অন টু এর ব্যবহার করি। অর্থাৎ নিচ থেকে ওপরে গিয়ে কোনো একটা সারফেসের উপরে ল্যান্ড করেছে, এরকম অর্থে আমরা সেন্টেন্সে অন টু কে ব্যবহার করব। এক্সাম্পল দেখো, সেন্টেন্সের মধ্যে দিয়ে তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। যদি আমি বলি বিড়ালটা টেবিলের ওপর লাফিয়ে উঠলো, দেখো এখানে আমি অর্থ করছি বিড়ালটা নিচ থেকে টেবিলের ওপর লাফিয়ে গিয়ে ল্যান্ড করলো। সেন্টেন্সটা কি হবে? দ্য ক্যাট জাম্পড অন টু দ্য টেবল। দ্য ক্যাট জাম্পড অন টু দ্য টেবল। একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি সে হেঁটে মঞ্চের উপর উঠেছিল, হি স্টেপড অন টু দ্য স্টেজ। হি স্টেপড অন টু দ্য স্টেজ। দেখো, এখানেও কিন্তু নিচ থেকে উপরে যাচ্ছে, নিচ থেকে উপরে গিয়ে একটা সারফেসের উপর ল্যান্ড হচ্ছে, এরকম অর্থেই আমরা সেন্টেন্সে অন টু কে ব্যবহার করছি। একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি বাদরটি গাছে লাফিয়ে উঠলো, দ্যাট মিনস এখানে আমি অর্থ করছি নিচ থেকে উপরে গিয়ে একটা জায়গা, একটা সারফেসে গিয়ে ল্যান্ড করলো। সেন্টেন্সটা কি হবে? দ্য মাঙ্কি জাম্পড অনটু দ্য ট্রি। দ্য মাঙ্কি জাম্পড অনটু দ্য ট্রি। তোমরা বুঝতে পারছো নিচ থেকে ওপরে কোনো কিছু যখন ল্যান্ড করে, নিচ থেকে ওপরে গিয়ে কোনো একটা সারফেসের ওপর যখন কোনো কিছু বা কেউ ল্যান্ড করে তখন আমরা সেখানে অন টু এর ব্যবহার করি। আমার মনে হয় অন টু কে তোমরা বুঝতে পারলে। এবার আমরা দেখবো ইনটু এর ব্যবহার।
দেখো সেন্টেন্সে আমরা ইনটু এর ব্যবহার তখন করি যখন আমরা অর্থ করি কেউ বা কোনো কিছু বাইরে থেকে একটা আটকানো জায়গার মধ্যে ঢুকেছে, অর্থাৎ বাইরে থেকে এসে, অর্থাৎ চলমান অবস্থায় এসে একটা আটকানো জায়গার মধ্যে ঢুকে পড়েছে, এরকম অর্থে আমরা সেন্টেন্সে ইনটু এর ব্যবহার করি। অর্থাৎ এখানে অবশ্যই আমরা মোশন বোঝাবো, অর্থাৎ আমরা এখানে অর্থ করছি বাইরের খোলা জায়গা থেকে কোনো একটা আটকানো জায়গার মধ্যে ঢুকে পড়া, কোনো গ্লাসের মধ্যে ঢুকে পড়া, বাক্সের মধ্যে ঢুকে পড়া, পুকুরের মধ্যে লাফ দিয়ে পড়া, এরকম অর্থে আমরা সেন্টেন্সে এই প্রিপোজিশনটার ব্যবহার করে থাকি, ইনটু এর ব্যবহার করে থাকি। সেন্টেন্স দেখো তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। এক্সাম্পল দেখো তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। যদি আমি বলি বিড়ালটা বাক্সের মধ্যে লাফ দিয়েছিল, দ্যাট মিনস আমি এখানে অর্থ করছি সে বাইরে ছিল, সে লাফিয়ে বাক্সটার মধ্যে ঢুকে পড়েছিল, এরকম অর্থে আমরা সেন্টেন্স এখানে ইনটু এর ব্যবহার করব। দেখো এখানে কিন্তু অনটু এর সাথে তোমরা কনফিউজড হয়ে যেও না। আমরা এখানে অর্থ করছি না যে নিচ থেকে ওপরে গিয়ে কোনো সারফেসের উপর ল্যান্ড করা বোঝাচ্ছি না। আমরা এখানে অর্থ করছি বাইরের খোলা জায়গা থেকে কোনো একটা আটকানো জায়গার মধ্যে ঢুকে পড়া, এরকম অর্থে আমরা সেন্টেন্সে ইনটু এর ব্যবহার করছি। তো সেন্টেন্সটা কি হবে? দ্য ক্যাট জাম্পড ইনটু দ্য বক্স। দ্য ক্যাট জাম্পড ইনটু দ্য বক্স। একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি ছেলেটা দৌড়ে বাড়ির মধ্যে ঢুকেছিল, দ্য বয় ran into the house. দ্য বয় ran into the house. দেখো এখানে আমরা অর্থ করছি বাইরে থেকে কোনো একটা আটকানো জায়গার মধ্যে ঢোকা, বাইরে থেকে দৌড়ে এসে বাড়ির ভেতরে ঢোকা। আমরা প্রায় বলে থাকি জলটা গ্লাসের মধ্যে ঢালো, এখানে আমরা ইনের ব্যবহার করব নাকি ইনটু এর ব্যবহার করব? দেখো এখানেও আমরা ইনটু এর ব্যবহার করব, কারণ বাইরের খোলা জায়গা থেকে আমরা কোনো কিছু কোনো একটা জায়গার মধ্যে ঢালছি, অর্থাৎ বাইরে থেকে কোনো কিছু একটা আটকানো জায়গার মধ্যে ঢুকছে। সেন্টেন্সটা কি হবে? pour the water into the glass. pour the water into the glass. তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা এখানে ইনটু এর ব্যবহার কোন অর্থে করছি। আচ্ছা, এক পাশ থেকে অন্য পাশে যাওয়ার অর্থে আমরা কোন প্রিপোজিশনের ব্যবহার করে থাকি? দেখো এখানে আমরা ব্যবহার করব অ্যাক্রস, অর্থাৎ আমরা যখন অর্থ করব এ পাশ থেকে ও পাশে যাওয়া, আমরা প্রায় বলে থাকি সে হেঁটে রাস্তার এ পাশ থেকে ও পাশে গিয়েছিল। আমরা প্রায় বলে থাকি সাঁতার কেটে নদীটা পার হয়ে যাও, দ্যাট মিনস এ পাশ থেকে ও পাশে চলে যাও, ও পারে চলে যাও। এক্সাম্পল দেখো, যদি আমি বলি সে রাস্তাটা হেঁটে পার হয়েছিল, দ্যাট মিনস আমি এখানে অর্থ করছি সে রাস্তার এপাশ থেকে ওপাশে হেঁটে পার হয়েছিল। সেন্টেন্সটা কি হবে? হি ওয়াকড বা শি ওয়াকড অ্যাক্রস দ্য রোড। শি ওয়াকড অ্যাক্রস দ্য রোড। একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি আমরা সেতুটা হেঁটে পার হয়েছিলাম, দ্যাট মিনস আমরা সেতুটার এপাশ থেকে ওপাশে হেঁটে পার হয়েছিলাম। সেন্টেন্সটা কি হবে? উই ওয়াকড অ্যাক্রস দ্য ব্রিজ। উই ওয়াকড অ্যাক্রস দ্য ব্রিজ। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা এখানে অ্যাক্রসকে কি করে ব্যবহার করছি। যদি আমি বলি সাঁতার কেটে নদীটা পার হও, দ্যাট মিনস নদীর এপাশ থেকে ওপাশে সাঁতার কেটে পার হয়ে যাও। সেটা কি হবে? সুইম অ্যাক্রস দ্য রিভার। সুইম অ্যাক্রস দ্য রিভার। তোমরা বুঝতে পারলে সেন্টেন্স আমরা অ্যাক্রস এর ব্যবহার কোন অর্থে করতে পারি। কোনো কিছু থেকে বোঝাতে আমরা প্রায় কনফিউজড হয়ে যাই অফ এর ব্যবহার করব নাকি ফ্রম এর ব্যবহার করব। সবার আগে আমরা দেখব ফ্রম এর ব্যবহার। ফ্রম এর ব্যবহারটা আমরা সেন্টেন্সে কোন অর্থে করি? দেখো ফ্রম এর অর্থ হলো থেকে, কিন্তু যখন আমরা সেন্টেন্সে অরিজিন বা স্টার্টিং পয়েন্ট বা সোর্স বোঝাবো তখনই আমরা ফ্রম এর ব্যবহার করব। দ্যাট মিনস কোনো একটা বিন্দু থেকে, কোনো একটা স্টার্টিং পয়েন্ট থেকে কোনো কিছু এসেছে, ওখান থেকে এসেছে। এক্সাম্পল দেখো, যদি আমি বলি আমি বাড়ি থেকে আসছি, আই এম কামিং ফ্রম হোম। আই এম কামিং ফ্রম হোম। দ্যাট মিনস আমার স্টার্টিং পয়েন্ট হলো আমার বাড়ি, আমি আমার বাড়ি থেকে আসছি। যদি আমি বলি গন্ধটা রান্নাঘর থেকে আসছে, অর্থাৎ আমি এখানে অর্থ করছি স্টার্টিং পয়েন্টটা হলো রান্নাঘর, এর অরিজিনটা হলো রান্নাঘর। সেন্টেন্সটা কি হবে? দ্য স্মেল ইজ কামিং ফ্রম দ্য কিচেন। দ্য স্মেল ইজ কামিং ফ্রম দ্য কিচেন। অর্থাৎ রান্নাঘর থেকেই গন্ধটা আসছে, এরকম অর্থে আমরা সেন্টেন্সে ফ্রম এর ব্যবহার করছি। দেখো কোন একটা জায়গা থেকে কোন একটা জায়গায় বোঝাতেও আমরা সেন্টেন্সে ফ্রম এর ব্যবহার করে থাকি টু এর সাথে। এক্সাম্পল দেখো, যদি আমি বলি সে একটা শহর থেকে আরেকটা শহরে গিয়েছিল, হি মুভড ফ্রম ওয়ান সিটি টু আনাদার। হি মুভড ফ্রম ওয়ান সিটি টু আনাদার। দেখো এখানে আমরা ফ্রম এর সাথে টু এর ব্যবহার করলাম। তো যখন আমরা কোন একটা জায়গা থেকে কোন একটা জায়গায় বোঝাবো, অর্থাৎ এখান থেকে এখানে এরকম অর্থ করব, তখন আমরা ফ্রম আর টু এর ব্যবহার সেন্টেন্সে করব। ফ্রম হেয়ার টু দেয়ার। তো আমার মনে হয় ফ্রম এর ব্যবহারটা তোমরা বুঝতে পারলে। এবার প্রশ্ন হচ্ছে তাহলে আমরা অফ এর ব্যবহার কখন করব? দেখো অফ এর অর্থ হলো থেকে,
কিন্তু যখন আমরা সেন্টেন্সে অর্থ করব কোনো একটা সারফেস থেকে আলাদা হয়ে যাওয়া, অর্থাৎ কোনো একটা সারফেস থেকে কোনো কিছুকে আমরা আলাদা করে দিলাম, তখনই আমরা সেন্টেন্সে অফ এর ব্যবহার করব। ফর এক্সাম্পল, তোমার পিঠ থেকে ব্যাগটা নামাও, অর্থাৎ তোমার পিঠের সারফেস থেকে কোনো কিছুকে আমি আলাদা করতে বলছি। সেন্টেন্সটা কি হবে? রিমুভ দ্য ব্যাগ অফ ইয়োর ব্যাগ। রিমুভ দ্য ব্যাগ অফ ইয়োর ব্যাগ। একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি সে টেবিল থেকে ধুলোটা মুছে ফেলেছিল, she wiped the dust of the table. She wiped the dust of the table. দেখো এখানেও কিন্তু আমি টেবিলের সারফেস থেকে কোনো কিছুকে আলাদা করার কথা বলছি। তো আমার মনে হয় তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা ফ্রম এর ব্যবহার কখন করি আর অফ এর ব্যবহার কখন করি। এবার আমরা আরো দুটো কনফিউজিং প্রিপোজিশন দেখব। আমরা প্রায় কনফিউজড হয়ে যায় কোথায় আমরা টু এর ব্যবহার করব আর কখন আমরা টুয়ার্ডস এর ব্যবহার করব। ডিরেকশন বোঝাতে এই দুটোকেই আমরা ব্যবহার করে থাকি। সেন্টেন্সে যখন আমরা স্পেসিফিক ডেস্টিনেশন বোঝাবো, অর্থাৎ কোন একটা নির্দিষ্ট গন্তব্য, কোন একটা নির্দিষ্ট জায়গা বোঝাবো, তখন আমরা সেন্টেন্সে টু এর ব্যবহার করে থাকি। ফর এক্সাম্পল, আমি কলেজ যাচ্ছি, আই এম গোয়িং টু কলেজ। আই এম গোয়িং টু কলেজ। যদি আমি বলি আমরা একটা নতুন বাড়িতে যাচ্ছি, উই আর মুভিং টু আ নিউ হাউস। উই আর মুভিং টু আ নিউ হাউস। একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি ছেলেটা দৌড়ে তার মায়ের কাছে এসেছিল, the boy ran to his mother. The boy ran to his mother. দেখো এই সেন্টেন্সগুলোতে আমরা একটা নির্দিষ্ট জায়গা বোঝাচ্ছি, অর্থাৎ একটা নির্দিষ্ট জায়গায় আসা বা যাওয়ার অর্থে আমরা টু এর ব্যবহার করছি। এবার প্রশ্ন হচ্ছে তাহলে আমরা টুয়ার্ডস এর ব্যবহার কখন করব? দেখো টুয়ার্ডস এর অর্থ হলো দিকে। সেন্টেন্সে যখন আমরা নির্দিষ্ট গন্তব্য, নির্দিষ্ট একটা জায়গা বোঝাই না, তখনই আমরা টুয়ার্ডস এর ব্যবহার করে থাকি। আমরা প্রায় বলে থাকি আমার বাবা বাজারের দিকে গেছেন। My father has gone towards the market. My father has gone towards the market. That means আমি নিশ্চিত নই যে সে বাজারেই গেছেন। দেখো এখানে আমি অর্থ করতে চাইছি তিনি বাজারের দিকে গেছেন, কিন্তু বাজারেই গেছেন এটা আমি জানি না। অর্থাৎ আমি তাকে বাজারের দিকে যেতে দেখেছি, কিন্তু বাজারেই গেছেন কিনা আমি সেটা জানি না। একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি গাড়িটা সেতুটার দিকে গিয়েছিল, অর্থাৎ আমি গাড়িটাকে সেতুটার দিকে যেতে দেখেছিলাম, কিন্তু সেতুটাতে অর্থাৎ ব্রিজটাতেই গিয়েছিল বা ব্রিজটাতে গিয়ে থেমে গিয়েছিল কিনা আমি জানি না। এখানে আমরা টুয়ার্ডস এর ব্যবহার করব। সেন্টেন্সটা কি হবে? দ্য কার মুভড টুয়ার্ডস দ্য ব্রিজ। দ্য কার মুভড টুয়ার্ডস দ্য ব্রিজ। যখন আমরা টু এর ব্যবহার করেছিলাম তখন আমরা অর্থ করেছিলাম কোন একটা নির্দিষ্ট জায়গায় এসে থেমে যাওয়া, অর্থাৎ কোন একটা নির্দিষ্ট জায়গায় যাওয়া বা আসার অর্থে আমরা টু এর ব্যবহার করেছিলাম। একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি সে তার দিকে ঘুরেছিল, হি টার্নড টুয়ার্ডস হার। হি টার্নড টুয়ার্ডস হার। তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারছো টু আর টুয়ার্ডস এর মধ্যে কি পার্থক্য। তো এই ছিল কিছু কনফিউজিং প্রিপোজিশন। আমার মনে হয় প্রত্যেকটা প্রিপোজিশন তোমরা বুঝতে পারলে। দেখো প্রত্যেকটা প্রিপোজিশন খুবই সহজ আর তেমন ইউজফুল। এগুলোকে ভুল করলে, এগুলোর ব্যবহারে ভুল করলে আমরা সেন্টেন্স তৈরি করতে গিয়ে ভুল করবো, অর্থাৎ পুরো সেন্টেন্সটাই ভুল হয়ে যাবে। তাই প্রত্যেকটাকে নোট ডাউন করো আর এগুলো দিয়ে সেন্টেন্স তৈরি করো আর সেগুলোকে প্রতিদিনের কনভারসেশনে ইনক্লুড করো। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.